সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব ইতিহাস দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়। ইতিহাস দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় সম্পর্কে আলোচনা করব। সেই অধ্যায়টার শিরোনাম হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ এবং ভার্সাই সন্ধি ও লিগ অফ নেশন। তো আজকে আমরা আলোচনা করব প্রথম বিশ্বযুদ্ধ সম্পর্কে, তারপরে হচ্ছে গিয়ে ভার্সাই সন্ধি, তারপরে লিগ অফ নেশন। ভার্সাই সন্ধি সম্পর্কে জানো? বা আমরা যে প্রথম বিশ্বযুদ্ধের কথা বলছি, বিশ্বে যে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল এটা কি জানো? প্রথম বিশ্বযুদ্ধ কোন সালে হয়েছিল কে বলতে পারবে? 1914 সালে 28 জুন। সুন্দর, থ্যাংক ইউ। হ্যাঁ, এটা এখন এতে শিখছো, আগে যে ক্লাস করছি সেটা না, নতুন যে শিখছো সেখান থেকে কোন জায়গা থেকে এই তথ্যটা জানছো বা এটা শিখতে পারছো? আগে যে ক্লাস করছি তখন শিখতে পারোনি, পরে শিখছো তাই? আচ্ছা আচ্ছা, না শিখতে দিয়ে দিছি সেইটা পড়াবো। এখন এটা না পড়াই দিলে তোমরা বুঝতে পারবে না। এটা তো কনসেপ্ট ছোট করছি, ছোট করে শিক্ষাকে যদি আমি ধারাবাহিকভাবে বুঝাই না দিই তাহলে এলোমেলো হয়ে যাবে। এই জন্য আজকে আমরা প্রথম বিশ্বযুদ্ধ সম্পর্কে আলোচনা করব। প্রথম বিশ্বযুদ্ধ প্রেক্ষাপট, প্রথম বিশ্বযুদ্ধের কারণ, আর হচ্ছে গিয়া ত্রিশক্তির চুক্তি, আর হচ্ছে ত্রিশক্তির আকার। এইটুকু আজকে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। তো প্রথমেই আমরা আলোচনা করব যে প্রথম বিশ্বযুদ্ধ। আমি একটু ভূমিকাটা একটু বলি, সংক্ষেপে বলি। ওইটাই প্রথম বিশ্বযুদ্ধের ওইটুক, প্রথম বিশ্বযুদ্ধের ওইটুকুই মূল ঘটনা। ওইটুক যদি মনে রাখতে পারো তাহলে আমি আশা করি যে প্রথম বিশ্বযুদ্ধ বুঝতে আর তোমাদের কোনো সমস্যা হবে। তো সেটা হচ্ছে যে পৃথিবীতে যে কটা গুরুত্বপূর্ণ বা ভয়াবহ যুদ্ধ সংঘটিত হয়েছিল তার মধ্যে প্রথম বিশ্বযুদ্ধ হচ্ছে অন্যতম। এই বিশ্বযুদ্ধটা আমরা জানি যে কাদের মধ্যে হয়েছিল। এক পাশে ছিল, না একবারে বলি, প্রথম যুদ্ধ শুরু হয়েছিল হ্যাঁ অস্ট্রিয়া আর সার্বিয়া। এই দুটো দেশের মধ্যে প্রথমেই এই যুদ্ধটা শুরু হয়েছিল। যুদ্ধটা শুরু হওয়ার অন্যতম কারণ আমরা প্রাথমিকভাবে যেটা দেখছিলাম সেটা হচ্ছে কি সারাজেভো হত্যাকাণ্ড। সারাজেভো হত্যাকাণ্ডটা কিন্তু কি ছিল? যে অস্ট্রিয়ার ভাবি যুবরাজ এবং তার স্ত্রী, যুবরাজের নাম কি? ফার্ডিনান্ড, আর তার স্ত্রী সোফিয়া, এরা হচ্ছে যে হানিমুনে বেড়াতে গিয়েছিল কোথায়? সার্বিয়া। সার্বিয়া বেড়াতে যাওয়ার সময় তারা যখন ঘোরাফেরা করছিল একদম দিনের বেলায় সার্ব আততায়ীর দ্বারা তারা নিহত হয়। সার্ব আততায়ী দ্বারা তারা নিহত হলো। এই তারিখটা ছিল কোন তারিখ? এটা 1914 সালের 28 জুন। 1914 সালের 28 জুন এই তারিখে তারা আততায়ী দ্বারা নিহত হন। আততায়ী বলতে কি বোঝে? আততায়ী কাদের বলা হয়? যাকে চেনা যায় না, জানা যায় না বা অপরিচিত লোক দ্বারা যে আক্রমণ হয় সেটা হচ্ছে আততায়ীর দ্বারা আক্রমণ। এই যুবরাজের হত্যাকাণ্ড এবং তার স্ত্রীর হত্যাকাণ্ড কেন্দ্র করে দুই দেশের মধ্যে একটা কি যুদ্ধ ভাব চলে আসে। সেটা কোন তারিখ থেকে? এই যে 1914 সালে 28 জুন তখন এই যুবরাজ নিহত হলো। তখন অস্ট্রিয়া কি করলো? এই হত্যাকাণ্ডের জন্য সার্বিয়াকে দায়ী করে একটা চরমপত্র দিল এবং 5টা শর্ত দিয়ে দিল যে এইগুলো পালন দ্রুত করতে হবে। তো অনেকগুলো শর্ত সার্বিয়া পালন করেছিল এবং কয়েকটা শর্ত
মধ্যে তার আন্তর্জাতিক বিষয় বা তার নিরাপত্তার বিষয় বা সার্বভৌমত্বের বিষয় ছিল, তাই সেটা সে কি করেছিল, একটা আন্তর্জাতিক সম্মেলনের বা একটা আন্তর্জাতিক আলোচনার বৈঠক বসার তিনি একটা প্রস্তাব দিয়েছিল, কিন্তু অস্ট্রিয়া এই প্রস্তাব না মেনে কত সালে 1914 সালে 28 জুলাই, ঠিক 1 মাস পরে, জুন জুলাই, বুঝছো, 1 মাস পরে এই অস্ট্রিয়া সার্বিয়াকে আক্রমণ করে এবং এর রাজধানী বেলগ্রেড দখল করে নেয়। তো এই অস্ট্রিয়ার পিছনে ছিল হচ্ছে কি, জার্মানি, হাঙ্গেরি এবং কি ইতালি। এরা এই সার্বিয়াকে সহযোগিতা করেছিল, সমর্থন দিয়েছিল। অনেকগুলো চুক্তি আছে, এই যে পরবর্তীতে যখন আমরা যে 30 শক্তি চুক্তি এবং 30 শক্তি আঘাত করবো, সেই জায়গায় এটা ডিটেলস আছে যে ওই চুক্তির শর্ত অনুযায়ী অস্ট্রিয়া জার্মানিকে সাহায্য করে, সামরিক সাহায্য করে, এবং সেই সামরিক সাহায্যের বলে, জার্মানির সামরিক সাহায্যের বলেই আমরা দেখতে পাই যে অস্ট্রিয়া সার্বিয়াকে আক্রমণ করে। তো এই যুদ্ধ, এই যে যখনই অস্ট্রিয়া সার্বিয়া আক্রমণ করে তার রাজধানী বেলগ্রেড দখল করে নিলেই মূলত প্রথম বিশ্বযুদ্ধের কি সূত্রপাত ঘটে। আর এই যুদ্ধে আমরা দেখতে পাই যে এই যুদ্ধে ইউরোপে প্রায় সব দেশই অংশগ্রহণ করেছিল। মোট কতটি দেশ? মোট 34টি দেশ। ইউরোপের মোট 34টি দেশ দুই ভাগে বিভক্ত হয়ে প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিল। তো আমরা এখন দেখতে পাই যে সার্বিয়ার পক্ষে কারা ছিল, যে দুই পক্ষের কথা বলতেছি, যুদ্ধ তো দুই পক্ষ না বলে হয় না। এই অস্ট্রিয়া তো আছে, অস্ট্রিয়ার সাথে যোগ দিল কেনা, জার্মানি, হাঙ্গেরি আর ইতালি। আর এই সার্বিয়াকে যখন আক্রমণ করলো, সার্বিয়াকে রক্ষার জন্য ইংল্যান্ড, রাশিয়া ও ফ্রান্স এরা আগে আসলে দুই পক্ষের মধ্যে এই যে 1914 সালে 28 জুলাই পর থেকে একাধারে যুদ্ধ চলতে থাকে। এই যুদ্ধে আমরা দেখতে পাই যে 1918 সালের 11ই নভেম্বর, 1918 সালের 11ই নভেম্বর 11ই নভেম্বর জার্মানি বলল আমি আর যুদ্ধ করবো না। জার্মানি দেখলো যে তার পরাজয় নিশ্চিত, আর তার যে পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে সেই ক্ষতি সে আর কাটায় উঠতে পারবে না। সেই জন্য জার্মানি এই মিত্রপক্ষের কাছে প্রস্তাব দিল যে আমি আর যুদ্ধ করবো না। এই তারিখে এই জার্মানির সাথে মিত্রপক্ষের একটা অস্থায়ী চুক্তি হয়, সেই চুক্তি অনুযায়ী আপাতত যুদ্ধ বন্ধ থাকে। তো মোট যুদ্ধ হয়েছিল 4 বছর 3 মাস 13 দিন। 4 বছর 3 মাস 13 দিন যুদ্ধ সংঘটিত হয়েছিল। ইউরোপের প্রায় 34টি দেশ এই যুদ্ধে দুই গ্রুপে বিভক্ত হয়ে অংশগ্রহণ করেছিল। এবং আমরা জানি যে এই 1918 সালের 11ই নভেম্বর জার্মানি আত্মসমর্পণের মধ্য দিয়ে মোটামুটি এই যুদ্ধে পরিসমাপ্তি ঘটে। কিন্তু পূর্ণাঙ্গ পরিসমাপ্তি ঘটে 1919 সালে ভার্সাই চুক্তি বা ভার্সাই সন্ধি। 1919 সালে ভার্সাই সন্ধি বা ভার্সাই চুক্তির মাধ্যমে এই প্রথম বিশ্বযুদ্ধের স্থায়ী সমাধান হয়। তাহলে স্থায়ী সমাধানটা হয় 1919 সালের ভার্সাই সন্ধি। এই আমরা যখন ভার্সাই সন্ধি করব তখন আমরা বিস্তারিত ভার্সাই সন্ধি সম্পর্কে আলোচনা করব। ভার্সাই সন্ধি সংগঠিত হয়েছিল কোন সালে? 1919 সালে এই চুক্তি বা এই সন্ধি স্বাক্ষরিত হয়েছিল।
তো এই ছিল হচ্ছে গিয়া প্রথম বিশ্বযুদ্ধ প্রেক্ষাপট বা প্রথম বিশ্বযুদ্ধের সংক্ষিপ্ত ঘটনাবলী আমরা আলোচনা করি। শুধু এইটুকু যদি মনে রাখতে পারো তাহলে প্রথম বিশ্বযুদ্ধের সম্পর্কে মোটামুটি একটা ধারণা পোষণ করতে পারবে। এখন বলো, এই যে যেটুকু বললাম এর মধ্যে কারো কোনো বুঝতে অসুবিধা হয়েছে? এখন তোমাদের পরীক্ষা করার জন্য একটু আমি একটা উদ্দীপক করে শোনাবো, তোমরা সেই উদ্দীপকের বলবা যে এই উদ্দীপকটা কোথা থেকে নেওয়া হতে পারে বা নেওয়া হয়েছে। উদ্দীপকটা এরকম: 19 শতকের গোড়ার দিকে উপনিবেশ ও সাম্রাজ্যবাদ ভয়ঙ্কর আকার ধারণ করে, এমনকি এ সময় একটি দেশে এক দম্পতির অস্বাভাবিক মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে পৃথিবীতে এক ভয়ঙ্কর যুদ্ধ সংঘটিত হয়। তাহলে গ নম্বরের প্রশ্ন বলছে উদ্দীপকে তোমার পাঠ্য বইয়ের কোন দ্বন্দ্বের বা যুদ্ধের কথা বলা হয়েছে ব্যাখ্যা। তাহলে আমরা এরকম যদি উদ্দীপক থাকে বা ওই যে ঘটনাগুলি আমরা শুনলাম যে দম্পতি নিহত হলো, অস্ট্রিয়ার ভাবি যুবরাজ ফার্ডিনান্ড, তার স্ত্রী সোফিয়া, হ্যাঁ এটা আরো ঘুরে অনেক পাবে, কিন্তু মূল জিনিসটা যদি মনে থাকে তাহলে তুমি এরকম সহসায় ধরে ফেলতে পারবে যে কোন ঘটনা আমার পাঠ্য বইয়ের কোন ঘটনার সাথে মিল আছে। আমরা বলবো যে এটা আমার পাঠ্য বইয়ের কি প্রথম বিশ্বযুদ্ধের মিল আছে, যার দিনে আমি আলোচনা করছি বা অন্য যেভাবে তখন আমরা এই ভূমিকাটুকুই আমরা বলতে পারি। 4 নম্বর প্রশ্নে বলা আছে, এখানে 4 নম্বর প্রশ্নটা বলছে যে 4 নম্বরের জন্য যেটা সেটা হচ্ছে সাম্রাজ্যবাদী ছিল উক্ত দ্বন্দ্বের কারণ। তো আমরা যখন এই প্রথম বিশ্বযুদ্ধের কারণ আলোচনা করবো তখন এই ঘটনাটা আছে, সাম্রাজ্যবাদ কিভাবে এই প্রথম বিশ্বযুদ্ধের কারণ হয়ে দাঁড়িয়েছিল সেটা আমরা আলোচনা করব। প্রথম বিশ্বযুদ্ধের বহুবিধ কারণ বিদ্যমান, অনেক কারণ আছে। এই যুদ্ধটা শুরু হওয়ার 100 বছর আগে থেকেই এর কারণগুলো তৈরি হয়েছিল। তো যুদ্ধটা শুরু হয়েছিল কোন সালে? 1914 সালের 28শে জুলাইতে যুদ্ধটা শুরু হলো। এর 100 বছর আগে এর 100 বছর আগে এর ঘটনা বা এর কারণগুলো নিহিত ছিল। তো এই প্রথম বিশ্বযুদ্ধের যে কারণগুলো আছে সেই কারণগুলোকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রত্যক্ষ কারণ আর একটা হচ্ছে পরোক্ষ কারণ। প্রত্যক্ষ কারণ কি? প্রত্যক্ষ কারণটা কি বুঝো? প্রত্যক্ষ কারণ আর পরোক্ষ কারণ দুই ভাগ। তাহলে প্রত্যক্ষটা কি আর পরোক্ষটা কি? প্রত্যক্ষ যা দেখা যায় সরাসরি চোখে দেখা যায়, আর পরোক্ষ যেগুলো পিছনে থাকে সরাসরি আমরা দেখতে পাই না। হ্যাঁ, যেমন আমি একটা বলি যে ওই যে ওরে এলো গিয়া ক্লাস শেষ হওয়ার পরে আমি ওকে আমি একটা বকা দেবো ক্লাস শেষে। কি কারণে? কিছু কথা বলতেছে, সেটা কিন্তু 40 মিনিট আগে কিন্তু ঘটনা ঘটেছে, আমি 40 মিনিট পরে ওকে দিচ্ছি। ওই সময় যাই ওদের একটা চট দিলাম বলে চট। যারা পরে ক্লাসে ঢুকছে তারা তো জানবে না যে আসলে কি স্যার ক্লাসে একটা চট দিল, এটা দেখা যায় না। ঘটনাটা ঘটছে 40 মিনিট আগে। ঠিক এরকম ওই 100 বছরের মধ্যে যে কারণগুলো সেগুলো হচ্ছে পরোক্ষ কারণ, যেগুলো আমরা সরাসরি দেখতে পাই না। আর প্রত্যক্ষ কারণটা কি? যেটা আমরা সরাসরি দেখতে পাই বা যে ঘটনাটা নিয়ে তাৎক্ষণিকভাবে যুদ্ধটা শুরু হয়েছিল সেই ঘটনা, সেটা কি? সেটা তো আমি জিজ্ঞাসা করছি তোমাদের, তোমরা বুঝছো প্রত্যক্ষ কারণটা হিসেবে তাহলে আমরা কি আলোচনা করতে পারি? কোনটা হইতে পারে? এর মধ্যে আমি যেটা আলোচনা করছি ওর মধ্যে হ্যাঁ, আমাদের প্রত্যক্ষ কারণটা হচ্ছে সারাবয়ের হত্যাকাণ্ড। আমরা জানি যে এই যে প্রত্যক্ষ কারণ যে 1914 সালের 28শে জুন যে অস্ট্রিয়ার যুবরাজ এবং তার স্ত্রী যখন সার্বিয়ায় যখন যায় হানিমুনের বা বেড়াতে, তখন তারা আতঙ্কের দ্বারা নিহত হয়। এই নিহত ঘটনাকে কেন্দ্র করে
এবং আমরা দেখতে পাই যে পরবর্তীতে যখন এই হত্যাকাণ্ড ঘটে তখন 1914 সালে 28 জুন যখন যুদ্ধ শুরু হয় এবং এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে জুলাই দিকে যে যুদ্ধ ঘোষণা, যখন যুদ্ধ শুরু হলে পূর্বের চুক্তি অনুযায়ী জার্মানি অস্ট্রিয়াকে সমর্থন জানায় এবং সার্বিয়াকে রক্ষার জন্য আমরা জানি যে ফ্রান্স, ইংল্যান্ড এবং রাশিয়া একত্রিত হয়ে যায়। এই যে যুদ্ধটা শুরু হলো এই কারণটাকে, বিশেষ করে হত্যাকাণ্ডটাকে আমরা প্রত্যক্ষ কারণ হিসেবে চিহ্নিত করতে পারি। আর পরোক্ষ কারণ যেগুলো আছে সেগুলোর মধ্যে আমরা আলোচনা করব যে উগ্র জাতীয়তাবাদ। উগ্র জাতীয়তাবাদটা কি? আমরা দেখতে পাই 20 শতকের শুরুতে জার্মান পণ্ডিত দার্শনিকরা এমনভাবে প্রচার করে যে জার্মানি হচ্ছে গিয়া, জার্মান জাতি হচ্ছে কি বিশুদ্ধ জাতি এবং পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। এই জাতীয়তাবাদ আস্তে আস্তে ইউরোপের বিভিন্ন দেশে প্রচার এবং প্রসারিত হতে লাগলো। এমনকি আমরা দেখতে পাই যে জাপানও কি করলো, তার জাতীয়বাদ বা তার জাতিগত শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য অস্ত্রের ভাষা ব্যবহার করলো। ওই সময় মারণাস্ত্রের সর্বাধিক উৎপাদন হয় এবং তার সংরক্ষণের ব্যবস্থা করা হয়। এই সময় আমরা দেখতে পাই যে সময় যুদ্ধের কথা, আমরা প্রথম বিশ্বযুদ্ধের কথা বলছি, 1914 সালের কথা, সেই সময় পত্র পত্রিকাগুলো এই যুদ্ধের উন্মাদনা ছড়ানোর ক্ষেত্রেও অগ্রণী ভূমিকা পালন করেছে। মূলত হচ্ছে গিয়া উগ্র জাতীয়তাবাদ। আমরা শ্রেষ্ঠ, ঠিক আছে, আমরা বাঙালি জাতি শ্রেষ্ঠ জাতি, আমরা ঠিক আছে। এখন যদি আমরা আমাদের পাশের রাষ্ট্র ভারত, নেপাল, শ্রীলঙ্কা এই দেশে যাই, ওখানে যাই যদি বলি আমরা বাঙালি জাতি, তোমরা আমাদের অধীনে থাকবা, আমরা যাই তো সেখানে উলট পালট করি, আক্রমণ করি, তাহলে ওরাও আমাদের কি করবে? ছেড়ে দেবে? আমাদেরও ছেড়ে দেবে না, ওরাও আমাদের আক্রমণ করতে দেবে। এই যে উগ্র জাতীয়বাদ, আমরাই শ্রেষ্ঠ, আমাদের চাইতে আর কোনো শ্রেষ্ঠ জাতি নাই, আমার উপর দিয়ে কথা বলা যাবে না, আমার এই করা যাবে না, সেই করা যাবে না, এটাই হচ্ছে গিয়া উগ্র জাতীয়তাবাদ। আমরাও একটা জাতীয়বাদ ধারণ করি, সেই জাতীয়বাদের নাম কি? বাঙালি জাতীয়বাদ। আমরা বাঙালি জাতীয়বাদ ধারণ করি, তো উগ্র জাতীয়বাদ আমরা কখনোই গ্রহণ করি নাই। তো এই উগ্র জাতীয়তাবাদ প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ হিসেবে দায়ী ছিল। এই যে জিনিসটা ওই আমরা 4 নম্বর প্রশ্নের জন্য ওখানে আলোচনা করতাম, সেটা হচ্ছে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ। উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ। সাম্রাজ্যবাদ কিভাবে প্রথম বিশ্বযুদ্ধের কারণ হয়েছিল বা উপনিবেশবাদ কিভাবে প্রথম বিশ্বযুদ্ধের কারণ হয়েছিল সেটা আমরা আলোচনা করব। ওই সময় 1914 সালের আগে বা পরে আমরা দেখতে পাই যে ইউরোপের সবগুলো দেশে, বেশিরভাগ দেশেই কি পুঁজিবাদ চরম বিকাশ লাভ করে। সেখানে পুঁজিবাদের বিকাশ ঘটে, শিল্প কারখানা প্রচুর। আর আমরা যে আগে করছি না শিল্প বিপ্লবের পরে কিভাবে পৃথিবী পাল্টে গেছিল, বিভিন্ন ব্যবহার সামগ্রী, কাপড় আমরা একটা হাতে বুনতাম, মেশিনে কি হাজার হাজার মিটার কাপড় বোনা যেত, আর একটা কাপড় বুনতে আমাদের মা বোনদের বিয়ে যখন করতো কুটির শিল্পে 3 দিন 4 দিন লেগে যেত। এই শিল্পের বিকাশের ফলে এবং পুঁজিবাদের বিকাশের ফলে আমরা দেখতে পাই যে কি ইউরোপে এর বাজার ধরার জন্য যে আমি মালটা উৎপাদন করি, ইউরোপের দেশগুলো যারা এই শিল্পে উন্নত ছিল এবং যাদের কি পুঁজিবাদ বিকাশ লাভ করেছিল এবং বিভিন্ন উৎপাদিত দ্রব্য নিজেরা আর কত খাবো, ওই যে যারা বড় বড় কৃষক তারা অনেক ধান উৎপাদন করে, ধান উৎপাদন নিজের যেটুকু লাগে খেয়ে কি করে বাকি ধান তারা বিক্রি করে। আমরাও যেমন আমাদের দেশের এই যে যেমন ইলিশ মাছ, আমাদের অনেক ইলিশ মাছ হয়, এই ইলিশ মাছ কি আমরা নিজেরা খাই আবার রপ্তানি করি, মানে অন্য দেশে পাঠাই। তো ওই ভারত নেয়, ভারত যদি না নিত তাহলে আমরা শ্রীলঙ্কার বলতাম যে শ্রীলঙ্কা তোমরা নয়, শ্রীলঙ্কার না নিলে নেপালকে বলতাম তোমরা না। কেউ যদি না নিত তখন আমরা একজনকে জোর করে দিতাম যে এই ইলিশ মাছ নিতে, বা বেচার বন্ধুত্ব খাতিরেও একটা জায়গা আমার তৈরি করতে হবে। আমরা যে
কৃষক যে উৎপাদিত পণ্য ওটা কৃষি নিয়ে যায়, হাটে নিয়ে বিক্রি করে, ওখানে অনেক জায়গার লোক এসে ওখান থেকে কিনে নিয়ে যায়। তো ইউরোপেরও ওরকম, ইউরোপে যারা ওরকম শিল্পে উন্নত এবং পুঁজির যাদের বিকাশ ঘটেছিল, তারা তাদের উৎপাদিত পণ্য বিক্রি করার জন্য কি করলো, এরকম উপনিবেশ খুঁজছিল। আমাদের দেখবা যে ইংল্যান্ড একসময় বা আমরা বলি ব্রিটেন আমাদের এই উপমহাদেশ শাসন করেছিল, মনে আছে? সেই সময় কিন্তু ইংল্যান্ড, সেই সাথে শ্রীলঙ্কা, মালদ্বীপ, মালেক, এই যে চীনের এই অঞ্চল দিয়ে সব অঞ্চল ওরা উপনিবেশ ছিল। আমরা কিন্তু ব্রিটিশদের তাড়িয়ে কি এই উপমহাদেশ স্বাধীন করেছিলাম। দুইটা দেশ হয়েছিল, একটা দেশের নাম ভারত আর একটা দেশের নাম পাকিস্তান। সেই পাকিস্তান আমাদের সাথে বৈষম্যমূলক আচরণ করেছিল বিধায় ওদের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করে আমরা স্বাধীন হয়েছিলাম। সেই থেকেই আমরা স্বাধীন বাংলাদেশ হিসেবে এখনো বিশ্বের মানচিত্রে টিকে আছি। তো ওই রকম ব্রিটিশরা বিভিন্ন দেশে তাদের উপনিবেশ ছিল। আর এই ব্রিটিশদের উপনিবেশই ছিল হচ্ছে যে তারা তাদের দেশের যে উৎপাদিত পণ্য, এই যে তাদের আফ্রিকায়ও ছিল, এই উপনিবেশগুলোতে বিক্রি করত। আর আমাদের দেশ থেকে কি আমরা জানি যে এই যে ইউরোপের যে প্রসাধন সামগ্রী, তারপরে যে ইউরোপের যে কাপড়, উন্নত মানের কাপড়, এগুলো তারা এখানে নিয়ে আসতো। আমরা সেগুলো কিনতাম, আমাদের এখান থেকে ওরা কিনে যেত। মশলা, চামড়া, সুগন্ধি, এগুলো মুসলিম কাপড়। আমাদের একটা বিখ্যাত কাপড় নাম ছিল মুসলিম সিল্ক। এই মুসলিম সিল্ক ওরা ওদের দেশে নিয়ে যেত। ওরা কেটন, পলেস্টার এই জাতীয় কাপড় ওখান থেকে সস্তায় বানায় নিয়ে আমাদের এখানে বিক্রি করতো। আর আমাদের দেশে বিখ্যাত যে মুসলিম শাড়ি বা মুসলিম সিল্ক, এটা তারা ওই দেশে নিয়ে যেত। এই যে বেচা কিনা করলে কি ইনকাম বাড়ে। এই জন্য জার্মানি যখন নব্য পুঁজিবাদী রাষ্ট্র হিসাবে পরিচিত লাভ করে এবং জার্মানিতে যখন আস্তে আস্তে শিল্প কারখানা গড়ে ওঠে, তখন জার্মানি দেখলো যে আমার তো কোনো উপনিবেশ নাই। রাশিয়ার আছে, ইংল্যান্ডের আছে, ফ্রান্সের আছে। জানো যে ফরাসিরাও এই উপমহাদেশে এসেছিল না বাণিজ্য করার জন্য, এরকম ওদের আছে, জার্মানির নাই। জার্মানি তখন বললো যেভাবেই হোক আমাকেও উপনিবেশ স্থাপন করতে হবে, বা আমার যে ছোট ছোট উপনিবেশ আছে এইগুলোর সম্প্রসারণ ঘটাতে হবে। জার্মানি যখন এই উদ্যোগ গ্রহণ করলো, তখন ফ্রান্স, ইংল্যান্ড এবং রাশিয়া এটা ভালো চোখে নেয়নি। ফলে উভয়ের মধ্যে দ্বন্দ্বের সূত্রপাত হয়। তাই আমরা বলতে পারি যে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ প্রথম বিশ্বযুদ্ধে প্রত্যক্ষ কারণ হিসেবে অনেকাংশেই দায়ী ছিল। মানে আমাদের দেশে দেখবা যে এই দক্ষিণের এই অঞ্চলে অনেক সময় যে রাষ্ট্রীয় ক্ষমতায় যারা থাকে তারা চলে যাওয়ার পরে এই যে এখন দেখবা যে তাদের দখলে আছে ওই যে জমিগুলো, ঢেরগুলো, বড় বড় দক্ষিণ অঞ্চলের ঢের জমি। আওয়ামী লীগ যদি হেরে যায়, বিএনপি যদি কখনো ক্ষমতা আসে, রাষ্ট্রীয় পরিবর্তন যদি হয়, তখন দেখবা যে এইগুলো আবার দখল করে দেয়। তখন কিন্তু দ্বন্দ্ব ফ্যাসাদ হয়, অনেক লোকজন মারা যায়। এই সাম্রাজ্যবাদ এবং উপনিবেশবাদ হচ্ছিল ওইরকম একটা ঘটনা। এই দুই পক্ষ যখন আরেকটা রাষ্ট্র বা আরেকটা দেশ বা আরেকটা অঞ্চল যখন ওই নিজের উপনিবেশ বানাতে চাইছে, তখনই দুই পক্ষের মধ্যে সংঘাতের সৃষ্টি হয়েছে এবং সেটা পরবর্তীতে দেখতে পাই বিশ্বরূপ ধারণ করছে। সেই জন্যই একে বিশ্বযুদ্ধ বলা হয়। এরপরে আমরা আলোচনা করব বিসমার্কের কূটনীতি। বিসমার্কের কূটনীতি। বিসমার্ক কে ছিল? বিসমার্ক ছিল জার্মানির চ্যান্সেলর। এর একটা কূটনীতিতে উনি খুবই পারদর্শী ছিলেন। তার এই কূটনীতিকের নতুন যে কূটনীতিক কৌশল উদ্ভাবন করেন, সেই কৌশলের নাম ছিল কূটনৈতিক ও সামরিক মৈত্রী চুক্তি। কূটনৈতিক ও সামরিক মৈত্রী চুক্তি ছিল তার নতুন উদ্ভাবন। এটার ধারণ কি ছিল? এটা এই যে তিনি নতুন কৌশল উদ্ভাবন করছেন, এই কৌশলটাই হচ্ছে গিয়া প্রথম বিশ্বযুদ্ধের অন্যতম কারণ ছিল। তার এই থিওরিটা কিরকম ছিল যে আমার সাথে চুক্তি, জার্মানির সাথে চুক্তি যারা করবে তারা যদি আক্রমণ
অন্য রাষ্ট্র যদি ওই সব রাষ্ট্রকে আক্রমণ করে, তাহলে এই যে আমরা যে আগে চুক্তি করছি, বন্ধুত্ব বরণ করেছি, বন্ধুত্ব স্বাক্ষর রেখেছি, সেই বন্ধুত্বের নিদর্শন স্বরূপ তাহলে কি করবে, যে যেমন ওই জার্মানি বাদের যে যারা ছিল, জার্মানির পক্ষে ছিল কে কে, ইতালি, হাঙ্গেরি, অস্ট্রিয়া, এই রাষ্ট্রগুলো যদি অন্য কোনো রাষ্ট্র দ্বারা আক্রমণ করে বা আক্রান্ত হয়, তাহলে জার্মানি তাদেরকে সামরিক সহযোগিতা প্রদান করবে। অথবা জার্মানি যদি কখনো অন্য রাষ্ট্র দ্বারা আক্রান্ত হয়, তাহলে ইতালি, হাঙ্গেরি, সার্বিয়া এরাও কি জার্মানিকে রক্ষা করার জন্য সামরিক, অর্থনৈতিক সব সাহায্য দেবে। এটাই ছিল হচ্ছে বিসমার্কের কূটকৌশল। বিসমার্ক যখন এটা করলো, এইটা আস্তে আস্তে ত্রিশক্তি চুক্তিতে রূপান্তরিত হলো। তার এই বুঝে দেবো এটা। ত্রিশক্তি চুক্তি বা জোট, এটাকে চুক্তিও বলে, অনেক সময় জোটও বলে। ত্রিশক্তি চুক্তি বা জোট, এটা গঠন হয়েছিল কত সালে? 1882 সালে গঠিত হয়েছিল। প্রথমে আমরা দেখতে পাই যে জার্মানি একটা যুদ্ধের মাধ্যমে, সেই যুদ্ধটাকে বলা হয় ফ্রাঙ্কো ক্রুশিয়া। ফ্রাঙ্কো ক্রুশিয়া যে যুদ্ধ হয়েছিল, কারণ ফ্রাঙ্কো মানে কি? ফ্রান্স, আর আছে ক্রুশিয়া মানে ক্রুশিয়ার মধ্যে, কিন্তু সংক্ষেপে বলছে ফ্রাঙ্কো ক্রুশিয়া যুদ্ধে জার্মানি অবদান রাখায় ফ্রান্সের কাছ থেকে কিছু অঞ্চল দখল করে নিয়েছিল, মানে বা লাভ করেছিল। সেই অঞ্চলগুলোর নাম কি? আলসাস এবং লরেন্স। এগুলো কি ছিল? খনিজ সমৃদ্ধ অঞ্চল ছিল। এই অঞ্চলগুলো ফ্রান্সের কাছ থেকে পেয়েছিল কে? জার্মানি। জার্মানির একটা ভয় ছিল যে ফ্রান্স যদি কখনো সুযোগ পায়, তাহলে জার্মানিকে আক্রমণ করবে এবং তার যে অঞ্চলগুলো দখল করে আমরা নিয়েছি, এগুলো সহ আরো বড় ধরনের ক্ষতি জার্মানি করে দিতে পারে। এই ভয়টা সবসময় জার্মানির মধ্যে ছিল। আমরা দেখতে পাবা যে আমরা যখন একটা, আমি যদি দেখে, তোমরা যদি কাউকে ওকে যদি তুমি যদি ওকে যাদের আজকে অন্যায়ভাবে মামলা বা একটা আঘাত করলাম, তোমার মনের মধ্যে কিন্তু একটা ভয় পাবে, ভয় থাকবে যে কালকে আসার সময় ও যদি অন্য কাউকে সাথে নিয়ে এসে যদি আবার আমাদের ধরে দেয়, এই ভয়টা কিন্তু থাকবে অন্যায় করে যদি কেউ কিছু করে। তো অন্যায়ভাবে যখন জার্মানি ফ্রান্সের কাছ থেকে আলসাস এবং লরেন্স অঞ্চল দুটি দখল করে নিয়েছিল, সেই পর থেকে তাদের জার্মানির মনে একটা ভয় ছিল যে কিভাবে এই সম্পদটা রক্ষা করা যায়। সম্পদ রক্ষা করতে গেলে কি বেশি শক্তি লাগবে। এই জন্য সে জার্মানি গুলোকে একটা জোট তৈরি করার চেষ্টা করলো, যে জোটের কথা আমরা আগে আলোচনা করছি। সেই জোটটার নাম হচ্ছে ত্রিশক্তি চুক্তি বা জোট। এটা গঠন হয় 1882 সালে। আর ফ্রাঙ্কো ক্রুশিয়া যুদ্ধটা হয় কোন সালে? 1870 সালের যুদ্ধ হয়। আর এটা প্রায় 12 বছর পরে এই চুক্তিটা হয়। তো প্রথমে জার্মানি আর হচ্ছে গিয়া জার্মানি, অস্ট্রিয়া এবং রাশিয়া, এই তিনজনে মিলে ত্রিশক্তি সম্রাট জোট গঠন করে। পরবর্তীতে রাশিয়া এই 30 শক্তি সম্রাটের জোট থেকে রাশিয়া বের হয়ে চলে যায়। রাশিয়া যখন বের হয়ে চলে যায়, তখন সেখানে ঢোকে কে? ইতালি। ইতালি কেন ঢোকে? ইতালি আবার ফ্রান্সের সাথে একটা দ্বন্দ্বে বা যুদ্ধে জড়িয়ে পড়ে। তাই ইতালি তার নিরাপত্তার জন্য
এই এই হইল গিয়া জার্মানি এবং অস্ট্রিয়ার যে জোট, সেই জোটে যোগদান করে 1882 সালে যে চুক্তি করে, জোট গঠন করার জন্য যে চুক্তি করে, সেই চুক্তিকেই বা সেই জোটকেই ত্রিশক্তি চুক্তি বা জোট নামে ইতিহাসে পরিচিত। এই চুক্তির অন্যতম শর্ত ছিল যে আজ আমরা যে চুক্তি করছি, এই রাষ্ট্রগুলোর মধ্যে যদি কেউ বাইরের রাষ্ট্র দ্বারা আক্রান্ত হয়, তাহলে তারা সম্মিলিতভাবে এই রাষ্ট্রকে, বন্ধু রাষ্ট্রকে, চুক্তির মধ্যে যে রাষ্ট্রগুলো থাকবে সেই সবাই মিলে ওই রাষ্ট্রকে সামরিক সহায়তা প্রদান করা, এটাই ছিল মূল চুক্তির উদ্দেশ্য। পরবর্তীতে আমরা দেখতে পাই তুরস্ক, রোমানিয়া এবং বুলগেরিয়া এই ত্রিশক্তি জোট বা চুক্তিতে অংশগ্রহণ করেছিল বা সেই চুক্তিতে স্বাক্ষর করেছিল। এরপরে হচ্ছে গিয়ে ত্রিশক্তি আকার। ত্রিশক্তি আকার এটা হয়েছিল 1960 সালে। এই ত্রিশক্তি চুক্তি বা জোটকে মোকাবেলা করার জন্য, এইটাকে দমন করার জন্য বা এদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ইংল্যান্ড, ফ্রান্স এবং রাশিয়া মিলে যে চুক্তি করে 1960 সালে, সেই চুক্তিকে বলে ত্রিশক্তি আকার জোট বা ত্রিশক্তি চুক্তি জোট, যাই বলো না কেন এটা। কিন্তু সেই সময়ে এই ত্রিশক্তি চুক্তির তুলনায় ত্রিশক্তি জোট, এই ত্রিশক্তি আকার বেশি ক্ষমতাবান ছিল। এই কারণে যে সেই সময় আমরা দেখতে পাই ফ্রান্স এবং রাশিয়া ছিল স্থল যুদ্ধে খুবই পারদর্শী এবং খুবই শক্তিশালী, অনেক সৈন্য সামন্ত তাদের ছিল। অপরদিকে ইংল্যান্ড ছিল নৌ শক্তিতে খুবই পারদর্শী, যার কারণে আমরা দেখতে পেলাম যুদ্ধ যখন শুরু হলো, এই ত্রিশক্তি আকারের যে জোট, এই জোটের আক্রমণে শেষ পর্যন্ত ত্রিশক্তি জোট, এই ত্রিশক্তি চুক্তি বা জোট, এইটাই এরা পরাজিত হয়েছিল আর ত্রিশক্তি আকার জয়লাভ করেছিল। কি কারণে? এর আগে থেকে অনেক এই জোটের তুলনায়, ত্রিশক্তি চুক্তি জোটের তুলনায় অনেক শক্তিশালী হয়, শেষ পর্যন্ত তারা যুদ্ধে জয়লাভ করেছিল এবং জার্মানির নেতৃত্বাধীন ত্রিশক্তি চুক্তি এই যুদ্ধে পরাজয় বরণ করেছিল। আগামী ক্লাসে আমরা আলোচনা করব জার্মানির পরাজিত হওয়ার কারণ, জার্মানি কি কারণে পরাজিত হয়েছিল এবং ভার্সাই সন্ধি, এবং এই ভার্সাই সন্ধির শর্ত, ভার্সাই সন্ধি কি এবং ভার্সাই সন্ধি